আচ্ছা, খেয়াল করি আমরা লাস্ট ক্লাসে অফলাইন ক্লাসে মিশ্রণের ম্যাথ দেখছিলাম। ওজন গ্যাসের মিশ্রণ, অক্সিজেন গ্যাসের মিশ্রণ, কে কোনটা ব্যবহৃত হইব, কত পার্সেন্ট এরকম ম্যাথ। তো আজকে এরকম একটা ম্যাথ দেখি। এটা বুয়েট আমাদের সময় আসলো কত 22-23 আসছে আমাদের সময়। তো কোশ্চেনটা দেখি। কোশ্চেন হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরিত হতে কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরিত হতে বলে দিচ্ছে 68 সেকেন্ড সময় নেয়। 68 সেকেন্ড সময় নেয়। এরপর বলছে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের মিশ্রণ ব্যাপিত হতে বা নিঃসরিত হতে একই জিনিস, ব্যাপিত হতে 58 সেকেন্ড সময় নেয়। 58 সেকেন্ড সময় নেয়। এখন বলছে কার্বন মনোক্সাইড গ্যাসের শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ কত? ঠিক আছে, তো আমরা বুঝতেছি এটা গ্রামের ব্যাপন সূত্রের ফর্মুলা নেব, কারণ সময় দেয়া দিছে দুইটার সময়। এই সময়টা দিচ্ছে শুধু কার্বন ডাই অক্সাইডের জন্য 68 সেকেন্ড, আর এই সময় 58 সেকেন্ডটা দিচ্ছে এই জায়গায় আছে কার্বন মনোক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। আমরা বলছে কার্বন মনোক্সাইড গ্যাসের শতকরা পরিমাণ কত। তো আমরা দেখি কেমনে করব। সলিউশনটা যদি করি, রুট ওভার অফ এম অফ মিশ্রণ মানে মিক্সচার ডিভাইডেড বাই এম অফ CO2 সমান, সময় দেওয়া দিচ্ছে আর সময় হলো টি বাই মিশ্রণের সময়, আর হলো টি অফ কার্বন ডাই অক্সাইড। তো মিশ্রণেরটা যদি আমরা বের করি, আমরা মিশ্রণেরটা লাভবো এম অফ মিক্সচার, এম অফ CO2 আমরা জানি 44, টি অফ মিক্সচার কত 58 ডিভাইডেড বাই 68। তো এই জায়গা থেকে যদি আমি এম অফ মিক্সচারের মানটা বের করি, বের হয় আমাদের সম্ভবত 32.01 এত বের হয়, এত গ্রাম। যাই হোক, বলার আণবিক ভর একক না লিখলেও এত, ঠিক আছে। এটা হলো মিশ্রণটা। তো আমরা কি জানি? আমরা জানি এখন আমার চাইছে কি কোশ্চেনে চাইছে কার্বন মনোক্সাইড গ্যাসের শতকরা পরিমাণ কত। তা আমরা ধইরা নেই কার্বন মনোক্সাইড আছে, আমাদের x%, ঠিক আছে। তো এই মিশ্রণে কি আছে, এই যে উপরে দেখো, এই মিশ্রণে কার্বন মনোক্সাইড আছে আর কার্বন ডাই অক্সাইড আছে। তো আমি কার্বন ডাই অক্সাইড থাকবো, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড আছে টোটাল তো হলো 100 মাইনাস এই যে কার্বন মনোক্সাইডেরটা বাদ এত পার্সেন্ট, ঠিক আছে। তো আমরা এখন যদি ম্যাথটা করি, লাস্ট লাইনে এম অফ মিক্সচার সমান, এম অফ মিক্সচারে কি আছে, এক্স কার্বন ডাই অক্সাইডের x%, মানে x% অফ কার্বন মনোক্সাইড প্লাস 100 মাইনাস x% অফ কার্বন ডাই অক্সাইড। এম অফ মিক্সচার আমার কত বের হয়েছিল উপরে 32.01, এই 32.01, আর x% অফ কার্বন ডাই অক্সাইড মানে ভর নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে x মানে x বাই 100 ইন্টু কার্বন মনোক্সাইডের ভর কত, এম লিখলে ভালো, এম অফ CO2 লিখলে ভালো, আর এম অফ CO2, ঠিক আছে। কার্বন মনোক্সাইডের ভর কত, কার্বন 12 আর এটা 16, তাহলে হয় আমাদের 28 যোগ 100 মাইনাস x ডিভাইডেড বাই 100 ইন্টু কার্বন ডাই অক্সাইড হলো আমাদের 44। এই জায়গা থেকে আমার একটা আননোন, এই ছোট এক্সটা, ঠিক আছে, এটা কিন্তু গুণ, এই ছোট এক্সটা আমরা যদি বের করে ফেলি, বের হয় আমাদের 74.94। তা আমার কার্বন মনোক্সাইড আছে কত, 74.94%। এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো ম্যাথটা কি করছি, প্রথমে শুধু কার্বন ডাই অক্সাইডের ব্যবহৃত হচ্ছে সময় দেওয়া দিছিল আর মিশ্রণের সময় দেওয়া দিছিল। ওই যে মিশ্রণের আণবিক ভরটা বের করলাম, ওই মিশ্রণে কে কে আছে ধরে নিলাম x% আছে কার্বন ডাই মনোক্সাইড, আর এটা আছে কার্বন ডাই অক্সাইড আছে 100 মাইনাস 6।
আমরা যে আগের ম্যাথটা করছিলাম অফলাইন ক্লাসে ওইটার মধ্যে দেয়া দিছিল 70% ওজন আসছিল বা 70% অক্সিজেন আসছিল, এটা দেওয়া নাই, এটা ধরে নিতে হয়েছে, ঠিক আছে। তো আমরা এরপর দেখি এখন যে ম্যাথটা করুম এগুলা বোর্ডে আসে, একটা সেকেন্ড কোশ্চেনটা দিই, এগুলো আমাদের বোর্ডে আসে বেশি। তো আমরা এই ম্যাথগুলো দেখি, 9-10 সম্ভবত করছিলাম, কিন্তু যে সূত্রটা মুখস্থ করছিলাম এরকম ম্যাথ দিয়েছিল। একটা কাঁচ নল, আচ্ছা, এটা একটা কাঁচ নল। এখন বলছে এই কাঁচ নলের এই যে কাঁচ নল, এখন বলছে এই কাঁচ নলের এদিক দিয়ে আমরা কি দিলাম, এদিক দিয়ে আমাদের NH3 গ্যাস দিলাম, অ্যামোনিয়া NH3 গ্যাস দিলাম, কত, যার মোলার ভর 17 গ্রাম। আর এদিকে আমরা ডান পাশ দিয়া হাইড্রোক্লোরিক গ্যাস দিলাম, যার মোলার ভর কত 36.5, বা আণবিক ভর বলে গ্রাম বলতাম। এখন বলছে কি NH4 দুইটা বিক্রিয়া করলে কি হবে, NH3 যোগ, এটা তো জানার কথা, NH3 যোগ HCl তৈরি হয় কি NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা আমাদের সাদা ধোঁয়া তৈরি করে, সাদা ধোঁয়া। এখন বলছে এই যে NH4Cl এর সাদা ধোঁয়া, NH4Cl এর সাদা ধোঁয়া বলছে NH3 থেকে কত দূরে তৈরি হবে, NH3 থেকে কত দূরে তৈরি হবে এটা চাইছে। দেখুন তোর এই চিন্তা কর, ইজি জিনিস, যার আণবিক ভর কম ওই জিনিসটা কি বেশি বেশি হারে ব্যাপৃত হইব না, যার ব্যাপন হার বেশি ওই জিনিসটা বেশি দৌড়াইতে পারবো। তাই যে সাদা ধোঁয়াটা হইব এটা কি NH3 কাছে হইব নাকি HCl এর কাছে হইব, অবশ্যই HCl এর কাছে হইব, এই জায়গাটা হলো সাদা ধোঁয়া। কারণ কি NH3 তো অ্যামোনিয়ার তো আণবিক ভরটা কম, ও বেশি জোরে দৌড়াবো, ওই দৌড়ে কই যাবো, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছে এসে পড়বো। এই হাইড্রোক্লোরিক গ্যাসটাও কি করবে, এটা গ্যাস, ঠিক আছে, এগুলো গ্যাস, অ্যাসিড না, সরি গ্যাস, দুইটা গ্যাস। হাইড্রোক্লোরিক গ্যাসের যেহেতু আণবিক ভর কম, ওর ব্যাপন হার কম, ও অল্প অল্প দৌড়াবে, মোটা মানুষ আস্তে আস্তে দৌড়াবে, তাহলে ওর কাছাকাছি থাকবো সাদা ধোঁয়াটা। তাহলে আমরা ধরে নেই, এটা ধরি আমরা এক্স পরিমাণ দূরত্ব, ঠিক আছে। আর এটা কি হইব, এটা বলে দিছে কাস্টমারের যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা আমাদের বলে দিছে, এর টোটাল দৈর্ঘ্যটা হলো আমাদের 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে এতটুক দৈর্ঘ্য কি হইব, এতটুক দৈর্ঘ্য আমাদের, এই যে এতটুক দৈর্ঘ্য আমাদের হলো 100 মাইনাস এই এক্সটা বাদ দিয়ে দিলে এতটুক, এই যে এতটুক দৈর্ঘ্য, ঠিক আছে, 100 মাইনাস এক্স। তো আমরা যদি ম্যাথটা করি, আচ্ছা এই জিনিসটা এই ম্যাথে লাগে, খেয়াল কর, সলিউশনটা দেখি, R of NH3 divided by R of HCl, ঠিক আছে, R of HCl, এটা কি হইব, V of HCl, একটা সেকেন্ড, R সমান কি V বাই T না, V বাই HCl হইব না, এটা হইব আমাদের V of NH3, V of NH3 divided by V of HCl, ঠিক আছে। এখন যদি করি এটা কি আয়তন, এটা কিন্তু ব্যাপিত আয়তন, তা আমরা আয়তন সমান কি জানি, আয়তন সমান কি, যদি ক্ষেত্রফল জানা থাকে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য লেখা যায় না, অবশ্যই লেখা যায়। তা আয়তনটা হলো আমাদের এই ক্ষেত্রফল এ, পাত্রের ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিছু দেওয়া নাই, তাহলে এ ধরে নিবি এ। আর NH3 দৈর্ঘ্য কতটুক, NH3 কতটুক দৌড়াদৌড়ি করছে, এই যে এক্স টুক দৌড়াদৌড়ি করছে, তাই না, এটা হলো NH3, তো NH3 দৈর্ঘ্যটা আমাদের এক্স, আর ডিভাইডেড বাই ভি অফ HCl কত, ভি অফ HCl হইব আয়তন তো, সরি ক্ষেত্রফল তো এই, আর HCl উপরে দেখ দৌড়াদৌড়ি করছে 100 মাইনাস এক্স, এটা হলো আমাদের আর অফ NH3 ডিভাইডেড বাই আর অফ HCl। কোশ্চেনে চাইছে কত দূরে সাদা ধোঁয়া তৈরি হবে, ওইটা আমরা বের করতেছি, ঠিক আছে, একটা সেকেন্ড, কত দূরে সাদা ধোঁয়া তৈরি হবে। তো আমার
NH3 দিয়ে দিচ্ছে, HCl দিয়ে দিচ্ছে। তো আমরা ব্যাপনের সূত্র জানি, মোলার ভর জানি দুইটারই। তো আমরা এই জায়গা থেকে যদি এই দুইটা জিনিসকে রিপ্লেস করে দিই মোলার ভর দ্বারা, তাহলে কি হয়ে যাবে, রুট ওভার অফ m of HCl divided by m of NH3 সমান ax divided by a into 100 minus x। এখন সবগুলোর মান যদি HCl এর মান আমরা জানি, HCl এর মান কত, 36.5, আর এটা হলো 17, এ কাটাকাটি চলে গেছে, x ডিভাইডেড বাই 100 মাইনাস x, ঠিক আছে। এই জায়গা থেকে x এর মানটা যদি বের করি, x এর মান হয় আমাদের 59.44। তাহলে আমার কত দূরে তৈরি হয়েছে NH3 থেকে, 59.44 দূরে, এত সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার ধরছিলাম, 100 সেন্টিমিটার ছিল, এত সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে, ঠিক আছে। ম্যাথটা কি করলাম, এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বোর্ডে মাঝে মাঝে দিছে। আমি আয়তনের ফর্মুলা জানি, ব্যাপিত গ্যাসের আয়তন থেকে আমি ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য নিয়ে হিসাব করলাম, ওই থেকে দৈর্ঘ্যটা রাখলাম, আর ব্যাপন হার থেকে আমাদের মোলার ভর আইনা ফেলা, ওই যে ফর্মুলা থেকে, আর সমানুপাতিক রুট ওভার অফ ডি বাই এম, সরি, এই ফর্মুলা থেকে r1/r2 থেকে রুট ওভার অফ m2 বাই m1, এই ফর্মুলা থেকে আইনা ফেললাম, মান বসাই দিলাম, সবগুলো মান জেনে x এর মান বের করলাম, ঠিক আছে। এরপর আর কোন ম্যাথ আছে? ব্যাপন এই টাইপের আর কোন ম্যাথ, অনেক ম্যাথ আছে, কিন্তু এতগুলা দেখা যাবে না, এতটুকু করলে তুই বাকি সব পারবি নিজের চেষ্টা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পড়ব গ্যাসের গতীয় সূত্র, নতুন টপিকস, গ্যাসের গতীয় সূত্র। তো এগুলো প্রমাণ লাগবে না এখন। এই জায়গায় আমরা এই ফিজিক্সে পড়ছিলাম চ্যাপ্টার, এই প্রমাণ আমরা অনেক চ্যাপ্টার 10-এ আছে, চ্যাপ্টার 10-এ এই ফর্মুলাটা প্রমাণ আছে গ্যাসের গতীয় সূত্রের, আদর্শ গ্যাসের, পিভি সমান 1/3 mc², ঠিক আছে। এটা কেমন আসছে, অনেক বড় প্রমাণ, এটার নাম দেখলেও চলবে এখন। এই যে দেখি লেখা যায় পিভি সমান 2/3 ইন্টু, দুই দ্বারা উপরে গুণ করছি, দুই দ্বারা ভাগ করে দিলাম, mc², কেন করলাম, পিভি সমান 2/3, হাফ, খেয়াল কর এই জিনিসটা, হাফ mv² এর লেখা যায় না, এটা হলো হাফ, আর mn কে টোটাল m লিখলাম, আর c কে কি ফি লেখা যায় না, বেগটা। এই যে জিনিসটা হলো n আর m, m হলো একটা অণুর ভর, ঠিক আছে, n হলো একটা অণুর ভর, আর n মিলে হইছে মোট মোল সংখ্যা, তাহলে পাত্রে এটা টোটাল ভরটা বুঝাইতেছে, পাত্রে যতগুলা মোল সংখ্যা আছে সবগুলোর ভর বুঝাইতেছে, ওটা বড় m দ্বারা প্রকাশ করি। তো এই ফর্মুলাটা হয় আমাদের হাফ mv² গতিশক্তির ফর্মুলা, এই পার্টটা হচ্ছে আমাদের গতিশক্তির হাফ mv²। তো আমাদের কি লেখা যায়, পিভি সমান 2/3, পিভি সমান 2/3, ঠিক আছে, পিভি সমান 2/3। এখন খেয়াল করি ই কে, গতিশক্তি, এটা কি তাপমাত্রার সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, অবশ্যই সমানুপাতিক, কিন্তু তাপমাত্রা দিলে অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। তাই ই কে সমানুপাতিক চিহ্ন সমান দিয়ে একটা কনস্ট্যান্ট বসাইতে হয় কেটি, একটা কনস্ট্যান্ট বসালাম, তো এই যে গতিশক্তি ই কে, এটা আমরা রিপ্লেস করব কেটি দ্বারা, ঠিক আছে, কেটি দ্বারা। এটা হলো আমাদের গ্যাসের গতীয় সূত্রে বয়েল চার্লসের সম্পর্ক, এই পিভি সমান 2/3 কেটি। তো এটা মুখস্থ না রাখলে হইব 2/পিভি সমান 2/3, এইটা অত ইম্পর্টেন্ট না, এই ফর্মুলাটা অত ইম্পর্টেন্ট, এটা মনে না রাখলে হইব। এরপরে দেখি আমরা গতিশক্তির থেকে যে এই গতিসূত্র যে পড়ছি আমরা, গ্যাসের গতীয় সূত্র, এই গতীয় সূত্র থেকে আমাদের, এটা খুব ইম্পর্টেন্ট, গতীয় সূত্র থেকে আমাদের গতিশক্তি নির্ণয়, গতিশক্তি নির্ণয়, এটা খুব ইম্পর্টেন্ট। এই ফর্মুলা জানি, ফর্মুলাটি লিখলাম, একটু দেখাই দিই, পিভি সমান 2/3 কি পাইছি, ই কে পাইছি, তাই না। তো ই কে কি লেখা যায়, ই কে সমান 3pv/2, তো 3/2 পিভি সমান কি এনআরটি, এটা হলো আমাদের গতিশক্তি, গ্যাসের গতিশক্তি, এটা লাগবে 3/2 এনআরটি। এটা ফিজিক্সে পড়ছে এই জিনিসটা।
এখন এন বোঝা লাগবে, এন কি, এন তো মোল, এন হলো মোল, বিভিন্ন ম্যাথ থাকবো ওই বোঝা লাগবে। যদি বলে দেয় 5 মোল গ্যাসের জন্য, 5 মোল গ্যাসের জন্য গতিশক্তি নির্ণয় করো এত তাপমাত্রায়, একটা তাপমাত্রা দিয়ে দিব, তোরে এন এর মান বসায় দিব, ঠিক আছে, ডিরেক্ট পারো। এখন যদি বলে তোরে ম্যাথ করাইতেছি না এগুলার, কারণ এগুলা সোজা জিনিস, ফিজিক্সের প্রসেস, তোর কেস গুলা দেখায় দিই। তোরে যদি বলে 5 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য, 5 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য ইকে সমান কত, দিকে ফর্মুলা কি 3/2 nRT, এন এই যে ভর দিয়া দিছে তাই না, তো ফর্মুলা দিবি W/m, আর টি এন এর জায়গায় W/m। তো 3/2 W ভর হলো 5 গ্রাম, এটার হাফ গ্রামে রাখি, আর গতিশক্তি ওটা হলো আমাদের 16 32 আর টি। তো তাপমাত্রা সব দেওয়া থাকবো, তো এইভাবে মাথায় রাখবি। যদি বলে, যদি বলে পাঁচটি পাঁচটি অণুর জন্য, 5টি অণুর জন্য এত তাপমাত্রায় সব দেওয়া থাকবো, বলবো ইকে সমান কত, ইকে কি হইব, দেখা রাখ এগুলো ম্যাথ পারবি। ইকে সমান 3/2 nRT। এবার কি বলছে 5টি, তাহলে 3/2 n, n এর একটা ফর্মুলা জানি, n সমান x/na। তো এই যে n সমান x/na ইনটু RT। তো x এর মান কত এই জায়গায়, কয়টি আসলে x এর মান, এটা তোরা এইভাবে পড়ছস, x এর জায়গায় তোর ওই যে ছোট n বড় n করে পড়ছস, ওইভাবে মাথায় রাখি না, আমি x/n মাথায় রাখলাম। তো এটা হলো 5, আর অ্যাভোগাড্রো সংখ্যার মান তো জানি, সব দেওয়া থাকবো, ম্যাথ করে ফেলুন, ঠিক আছে। তো এরকম ম্যাথ দেখবি অনেক আছে, এই এমসিকিউ তে আসে, এগুলো করবি। এখন আমরা দেখি প্রমাণ লাগবে না এগুলার, প্রমাণ দেখালে এত সময় থাকবো না সব প্রমাণ। আমার যে সিআরএমএস বেগ, এটা একবার পড়ার কথা, ফিজিক্সে আছে, কেমিস্ট্রিতে আছে, তাই দেখাইলাম আমরা প্রমাণ ডিটেলসে। সিআরএমএস বেগ, সিআরএমএস বেগ কি, সিআরএমএস ফুল মিনিং হলো রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি, ভ্যালোসিটি। সিআরএমএস রুট, মিন মানে রুট থাকবো, মিন মানে কি গড়, আর স্কোয়ারে থাকবো, ভ্যালোসিটিও থাকবো। তো জিনিসটা কেমন, জিনিসটা হলো এই যে ধর এটার তাৎপর্য, তাৎপর্য আপাতত লাগবে না, এর কাজ কি, জিনিসটা হলো সিআরএমএস বেগ হলো অনেকগুলা গ্যাসের অণু আছে, ধর একটা পাত্রে অনেকগুলা গ্যাসের অণু আছে, C1 ABCD অনেকগুলো গ্যাসের অণু আছে, যেগুলো বেগ দিয়ে দিছে C1 C2 C3 CN। তো আমরা যদি সিআরএমএস বেগের তাৎপর্যটা বলে দিই, এটা পাত্রে একটা গড় বেগ বের করতে চায়, পাত্রের অণুগুলা কিভাবে গড় গড় বেগে কি বেগে দৌড়াদৌড়ি করতেছে। তো এর জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করি, রুট মিন স্কয়ার ভ্যালোসিটি। তো প্রথমে রুট নিচ্ছি, এরপর মিন সবগুলো যোগ নিমু, C1 C2 প্লাস C3 প্লাস আপ টু ডট প্লাস CN ডিভাইডেড বাই রাশিগুলোর যোগফল, গড় কি ডিভাইডেড বাই রাশি সংখ্যা, n সংখ্যক আছে। রুট মিন স্কয়ার, তো স্কয়ার যেহেতু আছে উপর স্কয়ার দিতে হইব, রুট মিন স্কয়ার ভ্যালোসিটি, এটা হলো আমাদের সিআরএমএস বেগ, ঠিক আছে। তো এগুলো আপাতত ফর্মুলা দেখ, আপাতত বোর্ডের জন্য প্রকাশ কর। তো সিআরএমএস যে আছে, সিআরএমএস ফর্মুলা হলো সিআরএমএস সমান রুট, এটা জানার কথা, রুট ওভার 3RT ডিভাইডেড বাই m, ঠিক আছে। এই জায়গায় আর এর মান মাথায় রাখবি, এই ফর্মুলার ক্ষেত্রে আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন, এটা বসাবি আর এর মান। এসআইতে তাপমাত্রা হইব কেলভিনে, এম টু হবে আমাদের কেজিতে, মোলার ভর, মোলার ভর আমরা কি জানি, অক্সিজেনের, নাইট্রোজেনের কত, নাইট্রোজেনের 14×28, এটা হলো কিন্তু গ্রামে জানি, তো এটার আমার কেজি নিতে হইলে আমার 1000 দ্বারা ভাগ করে কেজিতে নিতে হবে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন পাবি। তো আচ্ছা, আরেকটা জিনিস এমসিকিউ আছে, এটা হলো সিআরএমএস বেগ, আরেকটা আছে এভারেজ বেগ, সি এভারেজ, এর মান হলো আমাদের রুট ওভার অফ 8RT ডিভাইডেড বাই পাই এম, 8RT ডিভাইডেড বাই এম, এটা হলো আমার গড় বেগ বলা হয়, শুধু গড় বেগ। কথা হলো এটা দিয়ে গড় বেগ বের করা গেলে এটা লাগে কে, এটা দ্বারা গড় বেগ বের করা যায় না, নাম দিছে গড় বেগ, এটা শুধু ওই যে C1 প্লাস C2 প্লাস আপ টু ডট প্লাস CN ডিভাইডেড বাই n, এতটুকু লাগে। কিন্তু অণুগুলা তো সবসময় মুভেবল থাকে, এক এক জায়গায় দৌড়াইতে থাকে, এটা নর্মালি অনেক গতিতে দৌড়াইতে থাকে, তো এটা নর্মালি এই ফর্মুলা দ্বারা বের করা যায় না, আমরা সিআরএমএস বেগের সাহায্য নিই। আরেকটা আছে সম্ভাব্য বেগ, মানে অণুগুলা কি সম্ভাব্য হারে দৌড়াইতেছে, সম্ভাব্য বেগ, ওই ফর্মুলা হলো C সমান রুট ওভার অফ 2RT ডিভাইডেড বাই m, 2RT ডিভাইডেড বাই m, এটা হলো সম্ভাব্য বেগ, ঠিক আছে।
সম্ভাব্য বেগের সংজ্ঞা বই পাই যাবি। সংজ্ঞাটা এরকম: পাত্রের অণুসমূহের মাঝে যে বেগের সাহায্যে অণুসমূহ সঞ্চালিত হয়, ঠিক আছে, যে সম্ভাব্য বেগের সাহায্যে অণুগুলা সঞ্চালিত হয় সেটাকে সম্ভাব্য বেগ বলে। তো সিআরএমএস বেগের কোনো যদি ম্যাথ দেখাই, ম্যাথ এরকম, তার কোশ্চেন এগুলো করা হতো এই ফিজিক্সেও। তাপমাত্রা দিয়ে দেবো 30°C, ছোট ম্যাথ। এরপর বলবো কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য সিআরএমএস বেগ নির্ণয় করো। সিআরএমএস বেগ কত? তাহলে ফর্মুলা দেবো সিআরএমএস সমান √3RT ডিভাইডেড বাই m। √3 ইন্টু 8.314 ইন্টু টি কত? 30°, 30 প্লাস 273 কত হয়? 30 প্লাস 273 303, এত কেলভিন, 303 ডিভাইডেড বাই পর কত? কার্বন ডাই অক্সাইডের 44 গ্রামে, এটারে কেজিতে নিয়ে গেছি। যে মানটা বেরোবো বেগ, এটা কিন্তু আলটিমেটলি একটা বেগ, যে মানটা বেরোবো এটা এককে মিটার পার সেকেন্ড আসবে, ঠিক আছে। এরপর আরেকটা ম্যাথ দেখি। বলছে তাপমাত্রা হলো তাপমাত্রা বলে দিচ্ছে, তাপমাত্রা বলছে, আচ্ছা বলে দিই, দুইটা বলছে তাপমাত্রা 26°C। বলছে 26°C তাপমাত্রায় ক্লোরিন গ্যাস আর হইলো অজানা গ্যাস, ক্লোরিন গ্যাস ও অজানা গ্যাসের সিআরএমএস বেগ সমান। বলছে অজানা গ্যাসের, এই যে অজানা গ্যাস, এই অজানা গ্যাসের আণবিক ভর কত? আণবিক ভর কত? তো সলিউশনটা আমরা দেখি। বলছে সিআরএমএস বেগ সমান মানে কি? সিআরএমএস অফ ক্লোরিন গ্যাস আর সিআরএমএস আননোন গ্যাস এক্স, বলছে দুইটারই সমান। তো আমরা কি জানি? সিআরএমএস সমান √3RT ডিভাইডেড বাই m, √3RT ডিভাইডেড বাই m, তাই না? √3RT ডিভাইডেড বাই m। এখন এই ম্যাথ করাই লাগে না। আচ্ছা, সিআরএমএস সমান বলছে, ঠিক আছে, এই ম্যাথ করাই লাগানো, বহুত ছোট দিয়ে দিছি। এই জায়গা থেকে সব জায়গা থেকে এই যে এমটা কার? এমটা হলো আমাদের ক্লোরিনের, আর এমটা কার? এমটা হলো আমাদের অজানা গ্যাসের, অজানা গ্যাসের আণবিক ভর চাইছে, ঠিক আছে। আচ্ছা এই ম্যাথটা উঠাই দিচ্ছে, এই ম্যাথটা করা লাগে না, কারণ এই যে সব 3RT সবই কনস্ট্যান্ট, তাহলে ক্লোরিনের যা আসে অজানা গ্যাসেরও তা আসে, বুঝতেছ? 3ও তো কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, তাপমাত্রাও কনস্ট্যান্ট, একই তাপমাত্রায় দিয়ে দিছে, তো এমটাও তো সেম হইব, সবই কনস্ট্যান্ট হলে এমটাও সেম হইব, তাই না? এই ম্যাথ করাই লাগে না। তো এই ম্যাথটা আপাতত বাদ রাখ, বেশি সোজা করে দিচ্ছি, একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে। এইরকম ম্যাথ আসবো, এইরকম ম্যাথ আসবো। টি তাপমাত্রায় ক্লোরিন গ্যাসের সিআরএমএস বেগ এনটিপিতে SO2 গ্যাসের সিআরএমএস বেগের সমান। এখন বলছে এই যে টিটা কত? এনটিপি মানে হলো নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, এটা স্বাভাবিকভাবে দুইটা নাই, 20°C, ঠিক আছে। পরীক্ষায় অ্যাডমিশনে দেয়, এটা বোর্ডে দিব না, 20°C, কিন্তু অ্যাডমিশনে 20° ধরবি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমাদের দেশীয় বইগুলোতে এনটিপির 20° 0°C ধরে নিছে, 0°C ধরে নিছে নর্মাল টেম্পারেচার। এটা ঠিক না, 20°টাই সেম অ্যাকর্ডিং টু গুগল। তো আমরা যদি করি, বলছে দুইটারই সিআরএমএস বেগ সমান, the CRMS of Cl2 আর CRMS of SO2 দুটোই সমান। তো CRMS সমান √3RT ডিভাইডেড বাই m, এটা হলো Cl2 এর m, আর এদিকে হলো √3R। T কিন্তু চেঞ্জ, এটা হলো শুধু T, এটা আমরা NTP T, ডান সাইডেরটা হলো NTP T, ওটা পরে বসাই দেবো, m of SO2 আমার চাইছে T, তো আমার উভয় পাশ থেকে
3 আর 3 বাদ, তাই থাকে কি রুট টি ডিভাইডেড বাই ক্লোরিন গ্যাসের আয়তন, সরি মোলার ভর কত, অণু আকার আছে তার 35.5 × 2 মানে 71। আর এদিকে উপরে তো 3 আর 3 কাটা চলে আসে, তো থাকে টি। এটিটা হলো আমাদের কিন্তু সালফার ডাইঅক্সাইড প্রশ্নেই দেয়, এনটিপি তে বলে দিছে, এনটিপি তে সালফার ডাইঅক্সাইড গ্যাসের সমান। এনটিপি কত, 20°C, কিন্তু সেলসিয়াসে রাখলে হবে না, ক্যালভিনে নিতে হবে। ডিভাইডেড বাই এম অফ SO2, SO2 কত, সালফার হলো 32 যোগ অক্সিজেন 16 × 2, এটাও মানে 64 হয়ে যায় নিচে, 16 × 2। আমি যে টি এর মান বের হয়ে যাবো, যেটা বের হবে ওইটা আমাদের ক্যালভিনে বের হবে, ঠিক আছে? এরকম ম্যাথ আসবো। আগেরটা তাপমাত্রা সেম দেওয়া, ম্যাথটা সোজা হয়ে গেছে, করাই লাগতো না। তো সিআরএমএস বেগের আরো কিছু ফর্মুলা আছে। সিআরএমএস এটা হলো আমাদের, দেখ, √3RT ডিভাইডেড বাই এম, ঠিক আছে? তো এটা কি লেখা যায়, 3 পিভি সমান আমরা কি জানছি, এনআরটি না? আমরা যদি এনটাকে 1 মোল ধরে নিই, পিভি সমান আরটি, তা আরটিকে আমরা পিভি দ্বারা রিপ্লেস করি, আরটিকে আমরা পিভি দ্বারা রিপ্লেস করলাম, ডিভাইডেড বাই এম। 3p ডিভাইডেড বাই এম, ভিটাকে আমরা নিচে না ফেললাম ভাগ দ্বারা, এম বাই ভি একই জিনিস, তাই না? তো আমার হয়ে যায় কি ফর্মুলা, 3p/d বা রো, 3p/d, এটা হলো আমাদের ঘনত্ব, রো বা ডি একই জিনিস, ভর বাই আয়তন, ঠিক আছে? 3p/রো। তো এটা কখন কাজে লাগবো, তোর ম্যাথ করে রাখবো, তোর প্রশ্নে একটা চাপ দেওয়া থাকবো, করে রাখবো, প্রশ্নে চাপ দেওয়া থাকবো, একটা ঘনত্ব দেওয়া থাকবো, বলবো কত, বা সব জানার জন্য দেওয়া থাকবে, যে উপরের ম্যাথের মতো। তো দুইটা সমান ধরে বলবো দুইটার সিআরএমএস বেগ সমান, এত ভিন্ন চাপে, এখন ওই জায়গা থেকে ঘনত্ব কিছু একটা বের করতে বলবো, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবি, এই যে ঘনত্ব এবং ঘনত্বের একক কি, রো সমান কি এম/ভি না? আমরা কি ভরের একক কেজি, আর এটা হলো মিটার কিউব, মানে হলো কেজি/মিটার কিউব, এসআইতে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রশ্নে দেবে কি গ্রাম/লিটার দেওয়া আছে, ভরটাকে গ্রাম আর আয়তনটাকে লিটারে রাখছে। আমরা গ্রাম/লিটার যা কথা, কেজি/মিটার কিউব একই কথা, কেজি/মিটার কিউব একই কথা, কইরা দেখতে পারছ, এই যে গ্রাম/লিটার, তাই না? গ্রাম থেকে কেজিতে নিলে 1 কেজি, হ্যাঁ, গ্রাম থেকে কেজি নিলে 1000 দ্বারা ভাগ, আর এই জায়গা থেকেও নিলে 1000 দ্বারা ভাগ, লিটার থেকে ঘনমিটারে নিলে 1000 দিয়া ভাগ, তো আলটিমেটলি কাটাকাটি চলে যায় উপরে নিচে 1000 এক্সট্রাটা। তো এই গ্রাম/লিটার যা কথা, কেজি/মিটার কিউব একই কথা, মানে তোর যদি প্রশ্নে গ্রাম/লিটার দেওয়া থাকে, তুই সবসময় কেজি/মিটার কিউবে কনভার্ট করি, তোর যে এককেই দেওয়া থাকবে, তোর যে গ্রাম/লিটার দেওয়া থাকে ফাইন, ওইটা হলো আমাদের পর লাইন লিখবি, তোর 1.77 গ্রাম/লিটার দেওয়া দিছে, এরপরে লিখবি 1.77 কেজি/মিটার কিউব, সবসময় ওই জায়গায় কেজি/মিটার কিউবে বসাবে ঘনত্বটা, কারণ এগুলা এসআইতে করতেছে কিন্তু, ঠিক আছে? তো এইরকম ম্যাথ। এখন আমাদের যে আদর্শ গ্যাসের, সরি হ্যাঁ, আদর্শ গ্যাসের টপিকটা ছিল, এটা শেষ হয়েছে। তো আমরা বাস্তব গ্যাস অনেকক্ষণ আজকে পড়াশোনা করব। বাস্তব গ্যাস বেশি একটা বড় না, ছোট টপিকস, তো বাস্তব গ্যাস নিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? তো একটা সেকেন্ড, বাস্তব গ্যাস, আচ্ছা, একটা হলো আমাদের আদর্শ গ্যাস, আর একটা হলো আমাদের বাস্তব গ্যাস। দেখেই বোঝা যায় দুটার মাঝে পার্থক্য কি। আদর্শ গ্যাস মানে কি, আইডিয়াল, বাস্তব গ্যাস মানে হলো আমাদের রিয়েল। এই আদর্শ গ্যাসটা কিন্তু রিয়েলি এক্সিস্ট করে না, এটা আদর্শ, এটা বিজ্ঞানীরা ধইরা কাজ করছে, এটা হলো আদর্শ। আর বাস্তব গ্যাস রিয়াল, এটা প্রকৃতিতে এক্সিস্ট করে, ঠিক আছে? কিন্তু এটা দুইটা কাজ করলে অনেক সময় কঠিন হয়ে যায়, সূত্রে টুত্রে ফালানো। তো আমরা এতক্ষণ যা করছি সবে আদর্শ গ্যাস নিয়ে করছি। তো আদর্শ গ্যাসের সংজ্ঞাটা যদি বলে, এটার সংজ্ঞাটা হলো এরকম, এরা সূত্র মানে, কার সূত্র, ওই যে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, ওর সূত্র মানে, যে বিজ্ঞানীগুলো করছে। আর বাস্তব গ্যাস কি, এরা সূত্র মানে না এরকম না, এটা সূত্র মানে এরকম বলে খারাপ দেখায়, এরা দেখবি
এটাই রিয়েল, ঠিক আছে? এটা মানে প্রকৃতিতে এক্সিস্ট করে, এক্সিস্ট করে। সূত্র মানে না, কথাটা খারাপ দেখায়। আর আদর্শ গ্যাসটা হলো এটা সূত্র মানে। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা দেখছি পিবি সমান এনআরটি। তো এর ক্ষেত্রে ফর্মুলাটা হইব, আমরা দেখুন কোন ফর্মুলাটা হইব। আদর্শ গ্যাসের যে আন্তঃআণবিক আকর্ষণ ও বিকর্ষণ, এগুলো আমরা ধরি নাই, কাউন্ট করি নাই, এগুলো আমরা নগণ্য ধরে নিছি, নগণ্য ধরে নিছি, ইগনোর করছি, ঠিক আছে? কিন্তু বাস্তব গ্যাসে এটা ইগনোর করবো না। বাস্তব গ্যাসে আকর্ষণ ও বিকর্ষণ আছে, ওগুলো আমরা সব ডিটেলস দেখুন। আকর্ষণ ও বিকর্ষণ আছে, এই যে আমরা ধরি নাই, নগণ্য ধরে নিছি, এই জায়গায় আছে। আর হলো এই জায়গায় যে পেষণ গুণাঙ্ক জেড, জেডটা হলো 1, পেষণ গুণাঙ্ককে আমরা দেখুন। আর এই যে জেডটা 1 না, 1 না, ঠিক আছে? একের চেয়ে বড় কম হইব, ওগুলো আমরা দেখুন। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি করছি, পিভি সমান এনআরটি, তাই না? পিভি সমান এনআরটি করছি, এটা কার? আইডিয়াল গ্যাসের জন্য। তো আমরা রিয়েল গ্যাসের জন্য দেখি কি হয়। রিয়েল গ্যাসের জন্য এটা ছিল আদর্শ গ্যাসের জন্য, পি ধরছি, ওর যে চাপটা ছিল আদর্শ গ্যাসে হয়েছে কি, এই যে একটা অণু, অনেকগুলো অণু থাকে, ওর যে উপরে একটার উপর আরেকটা চাপ দেয়, এটা আমরা ধরি না, এটা ইগনোর করে নিই। কিন্তু আমরা বাস্তব গ্যাসের ক্ষেত্রে তো ইগনোর করতে পারবো, এটা ধরতে হবে। পি এর সাথে চাপটা কিছু একটা যোগ অথবা পেয়ে দেবো। আর ভি আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে আয়তনগুলো দখল করে ওইটা ধরে নিচ্ছে। পাত্রের আয়তন হলো গ্যাসগুলোর সবগুলোর আয়তন, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে পাত্রের আয়তন, এই বাস্তব গ্যাসের ক্ষেত্রে যে সবগুলোর আয়তন কাউন্ট করে, এগুলা গ্যাসের অণুগুলা তো কিছু না কিছু একটা জায়গা দখল করছে। যদি এক জায়গায় না দিন, দেখা যাবে এতটুকু জায়গা অন্তত দখল করছে। তো মানে আয়তনটা কিছু একটা কম অথবা বেশি, ওইটা আমরা দেখি। তো ওগুলো প্রমাণ লাগবো না এখন, ওগুলো বোর্ডেও আসে না, অ্যাডমিশনে আসে। আদর্শ গ্যাস বাস্তব গ্যাস মাথায় রাখবি, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি সমান এন আর টি। এটা হলো আমাদের রিয়েল গ্যাসের ফর্মুলা। প্রমাণটা লাগবে না আপাতত, হ্যাঁ? আপাতত তোরা এত কিছু দেখাইতে সিলেবাস শেষ এগুলো। এই যে চাপ, আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিন্তু চাপ ধরি না, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপ কিন্তু দিতেছে, একটা অণু পরস্পরের চাপ দিতেছে, তাহলে কি চাপটা বৃদ্ধি পেলো না? ওই কিছু একটা যোগ করতে হবে, এই জিনিসটা যোগ করতে হবে। এটা কেমন হচ্ছে ডিটেলস ব্যাখ্যা আছে, এই জিনিসটা যোগ করতে হবে। আর আয়তনটা আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরি নেই, শূন্য ধরে নিছি, নগণ্য ধরে নিছি। যা পাত্রের আয়তন ছিল ওইটাই ধরছে আদর্শ গ্যাসের আয়তন। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে একটা জায়গা দখল করে, এই যে এই জায়গাটা, টোটাল আয়তন যদি ভি হয়, তাই মাইনাস এন বিটা আমরা বিয়োগ দিই, এটা আমরা এন বি ধরে নিই, ঠিক আছে? তো এটা হলো আমাদের আদর্শ বাস্তব গ্যাসের মাঝে পার্থক্য, বি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার ভি মাইনাস এন বি সমান এন আর টি। তো এই জায়গায় যদি বলে একটা, আগে একটা ম্যাথ দেখি, ঠিক আছে? একটা ম্যাথ দেখি, তোর বলে দিল 35.5 গ্রাম, 35.5 গ্রাম ক্লোরিন গ্যাসের জন্য, ক্লোরিন গ্যাসের জন্য বলছে 35.5 গ্রাম ক্লোরিন গ্যাসের জন্য ইকুয়েশনটা লিখো। কোন ইকুয়েশন? এই যে ইকুয়েশন, ইকুয়েশনটার নাম হলো ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, বাস্তব গ্যাসের ইকুয়েশন একই জিনিস, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। এটা লেখো, ঠিক আছে? এটা লেখো। আমরা সলিউশনটা যদি দেখি, আমার কি লাগবে দেখ। কিছু বলে দিচ্ছে পাত্রে, এ কি বি কিছু বলে না। আচ্ছা, এন, এন আমরা জানি, এন সমান কি ডাব্লিউ বাই এম। ডাব্লিউ কত? 35.5 গ্রাম ডিভাইড বাই ক্লোরিনের আণবিক ভর কত? 71। এই যে এন এর মান যেটা বের হইব ওইটাই আনসার। এর মান যেটা বের হবে ওইটাই কি বের হয়, এটা হাফ, সম্ভবত হাফ বের হয়। আমার সলিউশনটা কি হইব? সলিউশনটা হইব পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার। এনটা কি? হাফ না, মানে এন স্কোয়ার এ ডিভাইডেড বাই বি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি, শিওর না এটা কি হাফই বের হয়, দেখিস তো, সমান এন আর টি। এন আর টি, এন কি? এন এর মান তো এন না, এন এর মান হলো, কাটা যায়, এন এর মান হলো হাফ, ঠিক আছে? এটা হলো আমাদের ইকুয়েশনটা, এটা আমাদের ইকুয়েশন। তোর পরীক্ষায় ধর যদি অ্যাডমিশনে দেয়, এই জায়গায় অ্যাডমিশনের পরে এগুলো মূলত অ্যাডমিশনে পড়ানো হয়।
আমি ফার্স্ট ব্যাচে যেটা পড়াইছি, আমি আমার ফার্স্ট ব্যাচে ওই যে আমি ডিটেলসে পড়াইছি, কিন্তু তখন এত কিন্তু সময় নেই, মানে সূত্রগুলা প্রমাণগুলা কেমনে আসলো, যোগ হলো কে, এন স্কোয়ার এ আসলো কে, ভি স্কোয়ার হলো কে, যে ভি এন বি হলো কে, এগুলা প্রমাণ দেখায় আসছে, কিন্তু এখন তো সময় নেই, প্রমাণটা বড়, আর এত প্রমাণ দেখায় যেগুলো লাগবে না এখন, ওগুলা দেখায় লাভ নেই। তো অ্যাডমিশনে কি তোর আয়তন দিয়া দিব, এ দিয়া থাকবো, বি দেওয়া থাকবো, এখন এ আর বি কি, ঠিক না? এ আর বি হইলো আমাদের একটা সেকেন্ড, এ আর বি, এই যে এইটাকে বলে আমাদের চাপ ত্রুটি, চাপ ত্রুটি। বিটাকে বলে আমাদের আয়তন ত্রুটি, আয়তন ত্রুটি। ফর্মুলাটা ছিল পিভি সমান এনআরটি আদর্শ গ্যাসের জন্য, কিন্তু এটা তো ভুল আছে বাস্তব গ্যাসের জন্য, তো ওই যে সংশোধন করতে হবে, ওর সাথে কিছু একটা যোগ করতে হবে, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এইটাকে বলছে চাপ ত্রুটি, ঠিক আছে? এই ত্রুটিটা যোগ মানে এই জিনিসটা মিসিং আসলে, এই জিনিসটা যোগ হয়ে জিনিসটা ঠিক করে দিচ্ছে, এই জন্য নাম চাপ ত্রুটি, আয়তন ত্রুটি। এখন বলে দিব তোর পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি সমান এনআরটি। ধরো কোশ্চেনে চাইতে পারে অ্যাডমিশনে, আচ্ছা বাদ, আচ্ছা একটা দেখাই দিই, বলো এর একক কত, এর একক কত, এর একক কি, সরি একক কি, এর এককটা কি, এ আর বি এর দুটার একককে আমি একটা দেখা দিতেছি, তার আর একটা বের করবি। তো এককটা কি হবে এর, দেখ সেম জিনিসের সাথে আমরা জানি সেম জিনিস যোগ হয়, গরুর সাথে গরু যোগ হয়, ছাগলের সাথে ছাগল যোগ হয়। তো যদি কয় মাঠে 10টা গরু আছে, 12টা ছাগল আছে, এখন যদি কয় কয়টা মহিষ আছে, তাহলে কোনো অ্যান্সার হইলো? অ্যান্সার কিন্তু হইলো না, কোশ্চেনই হইলো না। অ্যান্সার পারবি? পারবি না। মানে সেম জিনিস হচ্ছে সেম জিনিস যোগ, আমরা 5x এর সাথে 6x স্কোয়ার কিন্তু যোগ করতে পারি না। তো এরকমই চাপের সাথে চাপই যোগ হইব। তো চাপের যা একক, ওর সাথে আমার এই জিনিসটা যা আছে, এই জিনিসটা মূলত আমাদের চাপেরই একটা জিনিস, চাপ ত্রুটি। টোটালটা মিলে আমার মূলত হয় চাপ ত্রুটি, এটা না। তাই আমাদের এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার এর এককটা কি, চাপের এককের সমান। তো আমার চাইছে কি এর একক, তো এর এককটা কি হইব, এই হইব চাপের একক কি অ্যাটমসফিয়ার, ভি স্কোয়ার যদি উপরে চলে যায় লিটার স্কোয়ার থাকে, ডিভাইডেড বাই এন স্কোয়ার হলো মোল স্কোয়ার। তো এককটা যদি হয় অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার, এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো বি এর এককটা কি হবো, বি মাইনাস এন বি ছিল, তাহলে এন বি এর এককটা হবে আয়তনের একক, আয়তন। তো বি এর এককটা হবে আমাদের লিটার, আয়তন একক লিটার ডিভাইডেড বাই এন ইঞ্জিনের মোল, মানে লিটার পার মোল, ঠিক আছে? এগুলা তো এটা ছিল আমাদের মানে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের একটু পার্থক্য, কারণ নেক্সট ক্লাসে আমরা অ্যামাগা কার্ভটা পড়ুন, অ্যামাগা কার্ভটা পড়ুন। এখন যদি অ্যামাগা কার্ভ দেখায় দেই, তাহলে আজকে যে নেক্সট ক্লাস যে হইব ওই জিনিসটা আবার বুঝবি না, মানে ওই জায়গায় যদি ভিডিওটা না দেখতে পারছো ওই জিনিসটা বুঝবি না। তো অ্যামাগা কার্ভটা আমরা ক্লাসে পড়ুম, ওইটাই আমাদের লাস্ট ক্লাস হবে, এক ক্লাসে আমরা অ্যামাগা কার্ভ পড়ুম, এসিডের একটু তত্ত্ব আছে ওগুলা পড়ুম, ঠিক আছে? আপাতত এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, এতটুকু দেখে নিন।